এখন দেখা হচ্ছে তাই না? জি স্যার। তো যেটা বলতে নিলাম যে আমাদের শর্ট কলামের ক্ষেত্রে বেসিক্যালি যেটা হয় যে স্লেন্ডারনেস রেশিও থাকে খুবই কম এবং সেই ক্ষেত্রে কনক্রিট ক্রাশিং টাইপের ফেলিয়ার হয়। তো এখানে আমাদের শর্ট কলামের যেই রেঞ্জটা সেটা হবে শর্ট কলাম। আচ্ছা, আর যখন এই L/H রেশিওটা অনেক বেশি হয় তখন এই টাইপের বাকলিং হয়ে যায় এবং এখানে দেখতেছো যে একটা তার ল্যাটারাল ডিফ্লেকশন চলে আসে। এই যে ল্যাটারাল ডিফ্লেকশনটা চলে আসতেছে, এই ল্যাটারাল ডিফ্লেকশনের কারণে সে তার ফুল স্ট্রেংথ যেটা দ্যাটস মিন কনক্রিট ক্রাশিং টাইপের যে ফেলিওর সেটা আসলে করতে পারে না, তার অনেক আগেই দেখা যায় যে সে আনস্টেবল হয়ে যায়। তো এই সব ক্ষেত্রে আমাদের যেটা হয় যে বাকলিং বলতেছি আমরা, এই বাকলিংটা হয় হচ্ছে হলো বেসিক্যালি লং কলামের জন্য। লং কলামও বলে, আবার অনেক সময় হচ্ছে হলো তোমাকে স্লেন্ডার কলামও বলবে। তো এটা হচ্ছে হলো শর্ট কলাম এবং লং কলামের রেঞ্জ। আর ইন বিটুইন যেটা আছে এটা হচ্ছে হলো ইন্টারমিডিয়েট যে কোনো টাইপের ফেলিয়ারে হতে পারে, দুইটার মিক্সড, যে ক্রাশিংও হতে পারে বাকলিংও মিক্সড ভাবে এখানে হতে পারে। তো আমাদের সিলেবাসে হচ্ছে আপাতত আমরা শর্ট কলামটাকে কিভাবে ডিজাইন করে সেটা দেখব। আর লং কলাম তোমরা হচ্ছে মাস্টার্সে যদি কেউ কন্টিনিউ করো সেই ক্ষেত্রে দেখা যাবে মাস্টার্সে লং কলামটা দেখানো হবে। আমরা আপাতত দেখি যে আমাদের শর্ট কলাম কি কি টাইপের হতে পারে। তো শর্ট কলামের ক্ষেত্রে আমরা জেনারেলি দুই টাইপের কলাম দেখি। একটা হচ্ছে আরসি কলাম, যেটা রিইনফোর্সড কনক্রিট কলাম। আর একটা আমরা দেখি হচ্ছে কম্পোজিট কলাম। তো দুইটা টাইপের কলাম আসলে দেখা যায়। এটা হচ্ছে আরসি কলাম, এটা হচ্ছে আরসি কলাম, ঠিক আছে। আর এটাকে আমরা বলতেছি হচ্ছে আর একটা নতুন টাইপের কলাম, সেটা হচ্ছে কম্পোজিট কলাম। আর এগুলো হচ্ছে আরসি কলাম। তো এটার ভিতরে আরসি কলাম যেটা আছে, আরসি কলামে জেনারেলি দুই টাইপের হয়। একটা হচ্ছে নর্মাল আমাদের রেক্টেঙ্গুলার সেকশন প্লাস হচ্ছে মেইন রিইনফোর্সমেন্ট বা লং রিইনফোর্সমেন্ট। এটা হচ্ছে লং রিইনফোর্সমেন্ট। আর এই যে এখানে শেয়ারের যে রিইনফোর্সমেন্ট গুলো দেওয়া আছে, এই শেয়ারের রিইনফোর্সমেন্ট গুলোকে জেনারেলি আমরা বলি হচ্ছে টাই বার। তো এটা হচ্ছে আরসি একটা কলাম। আবার এইখানে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সার্কুলার কলাম। এই সার্কুলার কলামের ভিতরেও আমাদের লং রিইনফোর্সমেন্ট থাকবে অ্যাজ ইউজুয়াল, বাট এই যে ঘোরানো যেই রিইনফোর্সমেন্ট গুলো দেখতে পাচ্ছ এগুলাকে আমরা জেনারেল বলে হচ্ছিল স্পাইরাল স্পাইরাল রিইনফোর্সমেন্ট। এটা হচ্ছে জেনারেল আরসি কলাম যেগুলো তোমরা সচরাচর দেখো সেইগুলো। আর সেকেন্ড যে পোর্শনটা আছে সেটা হচ্ছে যে কম্পোজিট কলাম। কম্পোজিট কলাম হচ্ছে ইন জেনারেল ভিতরে হচ্ছে আমাদের একটা তোমার স্টিল সেকশন থাকে, সেটা আই সেকশন হতে পারে অথবা ডাব্লিউ সেকশন হতে পারে, এই টাইপের সেকশন থাকে এবং তার চারিদিকে হচ্ছে কনক্রিট থাকে। এটা হচ্ছে কনক্রিট। তো এই কনক্রিট সাথে হচ্ছে আমাদের যে নর্মাল রিইনফোর্সমেন্ট থাকে সেগুলোও থাকে। এই যে কলামগুলো আছে এই কলামগুলোর বেসিক বৈশিষ্ট্যটা হচ্ছে এই কলামগুলোতে অনেক বেশি স্ট্রেংথ সে ক্যারি করতে পারে, ঠিক আছে। এটা হাই স্ট্রেংথ কলাম হবে যেহেতু এখানে স্টিল আছে। তোমরা মোটামুটি সবাই জানো যে শুধু এই যে আই সেকশন যেগুলো আছে এগুলো দিয়েও কিন্তু আমাদের কলাম হয় যেটা স্টিল স্ট্রাকচারে। তো ইন এডিশন আমরা আবার আরসিসি অ্যাড করতেছি। তো এই আরসিসি অ্যাড করার পিছনে কিছু যুক্তি আছে। সেটা হলো যে এই যে স্টিল কলামগুলো আছে, স্টিল কলামগুলো জেনারেলি কি হয়, বাকলিং হয়, লোকাল বাকলিং হয়। তোমরা মোটামুটি বাকলিং তোমরা প্লেট গার্ডার পরে আসছো না? জি স্যার। তো প্লেট গার্ডার যখন পড়ছো তোমরা দেখছো যে স্টিফেনার দিতে হয় প্লেট গার্ডারে লোকাল বাকলিং কে অ্যাভয়েড করার জন্য। তো একই রকম এখানে যখন তোমার এটা কম্প্রেশন মেম্বার হিসেবে কাজ করবে, তো এগুলো বাকলিং হবে। এই বাকলিং গুলাকে রেজিস্ট করার জন্য আমরা যদি চারদিকে এরকম কনক্রিট দিয়ে দিই সেটা আর বাকলিংও হয় না, সেগুলোর স্ট্রেংথ অনেক বেড়ে যায়। তো এটা হচ্ছে কম্পোজিট কলাম। এই কম্পোজিট কলামও মোটামুটি ব্যবহার করা হয়।
তো আমাদের ক্ষেত্রে আমরা যেটা দেখব এই টপিকসে সেটা হচ্ছে আরসি কলামের ভিতরে রেক্টেঙ্গুলার কলাম, এটাকেই মেইনলি ফোকাস করব আমাদের এখানে। আচ্ছা, তো এখন আসি যে আমরা যখন নর্মালি একটা আরসি কলামকে ডিজাইন করব, আমাদেরকে কিছু গাইডলাইন মেনটেন করতে হবে, এসিআই কোডের গাইডলাইন মেনটেন করতে হবে। তো কি কি গাইডলাইন দেখি, সেটা হলো ফার্স্ট যে লং রিইনফোর্সমেন্ট যেটা আমরা দিচ্ছি, এই লং রিইনফোর্সমেন্টটা কতটুকু পরিমাণ দিব, এটা আমাদেরকে এসিআই কি বলতেছে। তো জেনারেলি আমাদের এই লং রিইনফোর্সমেন্টটাকে আমরা রো জি হিসাবে প্রকাশ করি, সেটা হচ্ছে AS/AG, এবং এটাকে 100 দিয়ে যদি মাল্টিপ্লাই করি জেনারেলি পার্সেন্ট হিসাবে প্রকাশ করা যায়। তো বলতেছে যে এই লং রিইনফোর্সমেন্টের রেশিওটা ইন জেনারেল দিতে হয় হচ্ছে 1 থেকে 8%, দ্যাটস মিন 0.01 থেকে 0.08 পর্যন্ত এই রেশিওর ভিতরে দিতে হবে। এখন এই যে 1% এবং 8% এটা আসলে কেন দিব, মিনিমাম একটা রেঞ্জ আছে, লিমিট আছে, ম্যাক্সিমামও একটা লিমিট আছে। তো মিনিমাম লিমিটটা এই কারণে দিতে হবে, আমাদের তো জেনারেলি কলামে হচ্ছে এক্সিয়াল লোড আসে, তাই না? তো এক্সিয়াল লোডের জন্য তো মোমেন্ট আসার কথা না ইন জেনারেল, বাট দেখা যায় যে অনেক সময় তোমার বিমের সেন্টার এবং কলামের সেন্টার এগুলো একই সাথে নাও পড়তে পারে, ঠিক আছে? তারপর তোমার যদি এক্সটেরিয়র কলাম হয়, শুধু একদিকে লোড আসতেছে, সেই ক্ষেত্রেও দেখা যায় যে এখানে কিছু মোমেন্ট চলে আসে। মোমেন্ট দিয়ে কিভাবে অ্যানালাইসিস করে এগুলো আমরা দেখবো এখানে। তো এই যে কিছু মোমেন্ট চলে আসে অটোমেটিক, যখন তুমি কনস্ট্রাকশন করবা, কনস্ট্রাকশনের পরে কলামে শুধু এক্সিয়াল লোড থাকে না, কিছু অ্যাক্সিডেন্টাল মোমেন্ট চলে আসে। এই অ্যাক্সিডেন্টাল মোমেন্ট আসলেও যাতে এই কলামটা টিকে থাকে, সেই জন্য আমাদেরকে এই মিনিমাম লিমিটটা, দ্যাটস মিন লোয়ার লিমিট, এই লোয়ার লিমিটটা দিতে হয়। তো লোয়ার লিমিটের এক্সপ্রেশনটা মানে ব্যাখ্যাটা এরকম যে আমরা কিছু অ্যাক্সিডেন্টাল বেন্ডিং মোমেন্ট চলে আসতে পারে, যেটা আমরা অ্যানালাইসিসে ধরি নাই। আর একটা জিনিস হচ্ছিল টু রিডিউস দ্য ইফেক্ট অফ ক্রিপ অ্যান্ড শ্রিঙ্কেজ। তো শ্রিঙ্কেজের জন্য কিছু রিইনফোর্সমেন্ট দিতে হয়, এটা মোটামুটি আমরা জানি। তো এটা হচ্ছে যে লোয়ার লিমিটের কথা। আর তারপরে কথা হচ্ছে যে আপার লিমিট কেন দিতে হবে। তো এটা হচ্ছে আমাদের আপার লিমিট। আপার লিমিট দেওয়ার মেইন কারণটা হচ্ছে যে ধরো আমি যদি একটা কলাম চিন্তা করি যে এটা আমার কলাম, আমি এখানে সে 4টা রিইনফোর্সমেন্ট দিব সে, ঠিক আছে? এখন তোমরা যখন মিক্স ডিজাইন করছো তখন কোর সেগ্রিগেটের সাইজ দেখছো না, যে একটা কোর সেগ্রিগেটের সাইজ দেওয়া থাকে যখন কনক্রিট মিক্স ডিজাইন করো। এখন এই যে কনক্রিট যখন তুমি এখানে ঢালবা, কনক্রিট কাস্টিং করবা, এই যে প্রতিটা রিইনফোর্সমেন্ট এখানে বসাচ্ছ, এর মাঝখানে যে ক্লিয়ার স্পেসটা থাকবে, সেইখানে যদি এই কোর সেগ্রিগেট ঢুকতে না পারে, তাহলে কি এটা ভালো কনক্রিট হবে? তোমরা কি শুনতে পাচ্ছ কথা? আচ্ছা, তাহলে আমাদের যদি সব জায়গায় তোমার হচ্ছে না পৌঁছায়, কোর সেগ্রিগেট এবং ফাইন এগ্রিগেট সমানভাবে মানে মিক্স না হয়ে পৌঁছায়, তাহলে কনক্রিটের স্ট্রেংথ আসবে না। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আমাদের এই যে স্পেসিংটা এটাকে ডিফাইন করতে পারি, যেটা আসলে ম্যাক্সিমাম যে কোর সেগ্রিগেট আছে সাইজ, সেটাও যাতে ঢুকতে পারে। তো এইরকম যাতে কনজেশন না হয়, সেই কারণে আমরা যেটা করি যে এসিআই আমাদেরকে একটা আপার লিমিট দিয়ে দিছে, সেটা হচ্ছে 8%। যে 8%-এর চেয়ে বেশি আমরা রিইনফোর্সমেন্ট দিব না। আচ্ছা, তো এই 8% ওকে আছে, কিন্তু ইন জেনারেল দেখা যায় যে আপার লিমিট এবং লোয়ার লিমিট যাই দেওয়া থাকুক, ইন প্র্যাকটিস আমরা 4%-এর চেয়ে বেশি আসলে রিইনফোর্সমেন্ট প্রোভাইড করি না। তো এখানে বলতেছে যে মোস্ট কলাম আর ডিজাইন উইথ রেশিও বিলো 4%। তার মানে আমরা ডিজাইনে কত ইউজ করব? লেস দেন ইকুয়াল 4%। মানে 1%-এর চেয়ে বড় কিন্তু 4%-এর চেয়ে ছোট, এই রেঞ্জের মধ্যে আমরা আসলে রিইনফোর্সমেন্ট ডিজাইনটা করি। তো এটা হচ্ছে জাস্ট আমাদেরকে এসিআই গাইডলাইন,
ঠিক আছে, এই গাইডলাইন অনুযায়ী আমরা যখন কলাম ডিজাইন করব, কলাম ডিজাইনে আমরা এই গাইডলাইন গুলোকে ফলো করব। তো এটা গেল হচ্ছিল লং রিইনফোর্সমেন্টের ব্যাপার। এখন আসি যে টাই রিইনফোর্সমেন্ট যেটা, সেটা আসলে কিরকম ভাবে আমরা দিতে পারি। তো এইখানে যে টাই রিইনফোর্সমেন্ট দিবা, এইগুলাকে আমরা বলতেছি হচ্ছিল টাই রিইনফোর্সমেন্ট বা টাই বার। তো এই টাই বারের ক্ষেত্রে জিনিসগুলা এরকম যে যদি বলতেছে যে অনেক বেশি এক্সিয়াল ফোর্স আসে এবং মোমেন্ট খুবই কম আসে, তখন এগুলাকে বলতেছে যে মোরলেস ইউনিফর্মলি আমরা পেরিমিটারের দিকে করতে পারবো। যে এখানে দেখো, তোমরা আগে ভালো করে দেখো লং রিইনফোর্সমেন্ট গুলো, যে এখানে লং রিইনফোর্সমেন্ট হচ্ছিল 4টা, তো 4 কর্নারে 4টা দিয়ে দিলাম। আর এখানে হচ্ছিল আমাদের লং রিইনফোর্সমেন্ট কয়টা, মোটামুটি 8টা। এই 8টা কিন্তু আমরা কি করলাম, যে মোটামুটি ছড়ানো অবস্থায় দিছি, সব জায়গায় ইউনিফর্মলি দিয়ে দিছি। এখন কেউ যদি বলে যে আমি এই রিইনফোর্সমেন্টটা এই জায়গায় দিব, সেটা আসলে এসিআই কোড পারমিট করে না, স্পেশাল কিছু কারণ ছাড়া। তো বিম হইলে আমরা কোথায় দিতাম এই রিইনফোর্সমেন্ট গুলা? যদি এটা বিম হইতো তাহলে রিইনফোর্সমেন্ট কোথায় দিতাম? তোমরা কি নেটের কোনো প্রবলেম বা কথা শুনতেছো না এরকম? শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি যে বিমে যে তোমরা রিইনফোর্সমেন্ট ডিজাইন করছো, বিমের রিইনফোর্সমেন্ট গুলো কিভাবে দিছো? টপ এবং বটম, ইন জেনারেল টপ বটম। সো তোমার যদি আরো রিইনফোর্সমেন্ট লাগে, সেটার ক্ষেত্রে তুমি বটম কভার করতা, তারপরে বটম থেকে একটু উপরে অন্য একটা লেয়ারে দিতে, বা টপ থেকে একটু নিচে অন্য একটা লেয়ারে দিতা। সো নিউট্রাল এক্সিসে কোনো কি বলবো লং রিইনফোর্সমেন্ট যেটা, সেটা দেওয়া হতো না বিমের ক্ষেত্রে। কিন্তু কলামের ক্ষেত্রে দেখা যায় মোরলেস জিনিসগুলোকে ডিস্ট্রিবিউট করে দিতে হয়। এর কারণ হচ্ছে হলো এখানে এক্সিয়াল ফোর্সটা হচ্ছে হলো অনেক বেশি আসে, বাট মোমেন্টটা হচ্ছে হলো কম আসে। যার কারণে আমাদের এই যে লং রিইনফোর্সমেন্ট গুলো আছে, লং রিইনফোর্সমেন্ট গুলো মোটামুটি ডিস্ট্রিবিউটেড অবস্থায় দিতে হয়। কিছু কিছু ক্ষেত্রে যখন হচ্ছে হলো তোমার বেন্ডিং মোমেন্ট অনেক বেশি হয়, তখন হচ্ছে হলো আমাদের কম্প্রেশন ফেজ বা হচ্ছে হলো টেনশন ফেজ, সেইখানে হচ্ছে হলো আমরা কি বলবো লং রিইনফোর্সমেন্ট গুলাকে বেশি দিতে হতে পারে। যেমন এটা একটা কেস এখানে বলা আছে যে এইদিকে অনেক বেশি রিইনফোর্সমেন্ট, কিন্তু সেই তুলনায় এইদিকে হচ্ছে রিইনফোর্সমেন্ট কম। তার মানে এখানে একটা মোমেন্ট আসতেছে, মোমেন্টের এটা কম্প্রেশন, হয়তো বা এটা টেনশন জোন, এখানে বেশি পরিমাণ রিইনফোর্সমেন্ট লাগতেছে। তো এখানেও একই কথা, যে কম্প্রেশন এবং টেনশন জোন। তো এইভাবে হচ্ছে রিইনফোর্সমেন্ট গুলোকে আমরা হচ্ছে ডিস্ট্রিবিউট করব, এটা লং রিইনফোর্সমেন্ট। এবং সাথে অবশ্যই আমাদেরকে যেটা করতে হবে, টাই রিইনফোর্সমেন্ট দিতে হবে। তো টাই রিইনফোর্সমেন্টটা নেক্সট স্লাইডে যাচ্ছি যে কিভাবে দিব। আর আরেকটা জিনিস তোমাদের এখানে পরিচয় করানো দরকার, সেটা হচ্ছে এই যে এখানে কিছু রিইনফোর্সমেন্ট দেখতে পাচ্ছ, এই রিইনফোর্সমেন্ট গুলোকে আমরা জেনারেলি বলি হচ্ছে বান্ডেল বার। এই বান্ডেল বারের ব্যাপারটা হচ্ছিল এরকম যে তখন তোমার হচ্ছিল অনেক রিইনফোর্সমেন্ট তোমার এখানে প্রয়োজন হয়, কিন্তু তুমি এনাফ ডায়ামিটার রিইনফোর্সমেন্ট এখানে দিতে পারতেছো না। তখন দেখা যায় যে কয়েকটা রিইনফোর্সমেন্ট, ছোট ছোট ডায়ামিটারের রিইনফোর্সমেন্ট, এগুলাকে একসাথে তুমি টাই করবা, এরকম বেঁধে দিবা, বেঁধে এটাকে একটা সিঙ্গেল রিইনফোর্সমেন্ট হিসাবে ইউজ করা হয়। তো এটাকে আমরা জেনারেলি বলি হচ্ছিল বান্ডেল বার। তো অনেক সময় এরকম বান্ডেল বারও দিতে হতে পারে। আচ্ছা, এখন প্রশ্ন আসে যে এই যে এখানে লং রিইনফোর্সমেন্ট আমরা বিভিন্নভাবে দিচ্ছি, এই দেওয়ার ক্ষেত্রে টাই রিইনফোর্সমেন্ট গুলো কিভাবে দিব? তো এই টাই রিইনফোর্সমেন্ট গুলার দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে কিছু নিয়ম বা গাইডলাইন যেটাই বলো সেটা ফলো করতে হবে। তো প্রথমে আমরা দেখি যে এই টাই রিইনফোর্সমেন্ট গুলো আসলে কেন দিতে হয়, সেটা আমাদের জানা দরকার। তো ফার্স্টেই একটা অংশ, সেটা হলো যে একটা কলাম যেহেতু অনেক লম্বা থাকে, আমাদের জেনারেলি ফ্লোর টু ফ্লোর হাইটই হচ্ছিল ইন জেনারেল 10 ফিটের মতো হয়,
তাই তো? তো একটা সিঙ্গেল কলামের মধ্যে যদি আমরা রিইনফোর্সমেন্ট দিয়ে দেই, লং রিইনফোর্সমেন্ট, এবং এটা কম্প্রেশনে থাকে, জেনারেলি এটা বাকেল করে যাওয়ার কথা, যেই রিইনফোর্সমেন্ট ইটসেলফ এটা আছে। তো এটার বাকলিংটাকে যদি তুমি রেজিস্ট করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে এটা ল্যাটারালি ধরে রাখতে হবে। এই কারণে এখানে প্রতি জায়গায় টাই করে রাখতে হয়, বেঁধে রাখতে হয়। এটা হলো ফার্স্ট কারণ, যে আমরা বাকলিংটা যাতে অ্যাভয়েড করতে পারি। আর সেকেন্ড কারণ হচ্ছে হলো, এখানে দেখো যে একটা কলাম যখন এরকম লোডেড থাকে, এটা ল্যাটারাল লোডের জন্য, সো এর ভিতরে এরকম শেয়ার ফোর্সের কারণে ফেল করতে পারে সে। ঠিক আছে? তো এই ধরনের শেয়ার ফেলিওরের ক্ষেত্রে এই যে টাইবার গুলো আছে, এই টাইবার গুলো আসলে শেয়ার ফোর্সটাকে ক্যারি করে। ঠিক আছে? সো এটা শেয়ার ফোর্স হচ্ছিল এই টাইবার গুলাতে আসে। তো এই শেয়ার ফোর্সটা নেওয়ার জন্য আমাদেরকে এই টাইবার গুলো দিতে হয়, সো টু রেজিস্ট দ্য শেয়ার ফোর্স। এটা হচ্ছে সেকেন্ড রিজন। থার্ড রিজন হচ্ছে হলো, আমাদের একটা আছে যে ডিফর্মেবিলিটি বা ডাক্টিলিটি। তো তোমরা যদি নর্মালি এইভাবে চিন্তা করো যে আমাদের ধরো একটা সিলিন্ডার আছে এখানে, এই সিলিন্ডারটাকে আমরা কম্প্রেশন টেস্ট করব। খুবই সিম্পল জিনিস, সিলিন্ডার। এখন আরেকটা সিলিন্ডারও নিলাম এখানে, একই রকমই আরেকটা সিলিন্ডার নিলাম, কিন্তু এই সিলিন্ডারটায় আমি একটা কাজ করব, সেটা হলো এইটার চারিদিকে আমি এরকম কিছু স্ট্রিপ দিয়ে বেঁধে দিব। এখন কেউ কি বলতে পারবা যে এটার কোনটার স্ট্রেংথ বেশি হবে? বলা যাবে? দ্বিতীয়টা। দ্বিতীয়টার স্ট্রেংথ বেশি হবে। সো প্রথমটার ক্ষেত্রে দেখবা যে তার হয়তোবা এরকম উঠে, তারপরে নর্মাল আমাদের কনক্রিট যেরকম ফেল করে যায়, খুব দ্রুত ফেল করে যাবে। কিন্তু যেটা আমরা বলতেছি যে দ্বিতীয় কেস, যখন হচ্ছিল তাকে আমি এরকম বেঁধে রাখছি, তো বেঁধে রাখলে দেখা যাবে যে মোটামুটি একই একটা প্যাটার্ন ফলো করে স্ট্রেংথ বাড়বে, প্লাস তার ডিফর্মেবিলিটিও বাড়বে। তো এই যে ডিফর্মেবিলিটি, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট যখন আমরা আর্থকোয়াকের জন্য বা যে কোনো গ্র্যাভিটি লোডের জন্য ডিজাইন করি। তো এই ডাক্টিলিটি বা ডিফর্মেবিলিটি বাড়ানোর জন্য আমাদেরকে হচ্ছিল এই টাইবারগুলো দিতে হয়। আর ফাইনালি একটা রিজন, সেটা হচ্ছিল যে আমরা যে বলতেছি যে এই যে 10 ফিট করে হচ্ছিল প্রতিটা ফ্লোর হাইট, তার মানে একটা বিল্ডিং যদি 4 তলা 5 তলা হয়, সেটা 40-50 ফিট বা তার চেয়েও আরো বেশি আসলে রিইনফোর্সমেন্টের লেন্থ দরকার। বাট এত বড় রিইনফোর্সমেন্ট তো পাওয়া যায় না। ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট বাংলাদেশে যেটা পাওয়া যায় সেটা হচ্ছিল অ্যারাউন্ড 40 ফিট। ঠিক আছে? 40 ফিট হচ্ছিল তার লেন্থ পাওয়া যায়। এখন এই যে তুমি রিইনফোর্সমেন্ট দিবা, তোমাকে তো অবশ্যই কোথাও না কোথাও হচ্ছিল জোড়া দিতে হবে, তাই না? তো এখানে যেমন দেখানো হচ্ছে দুইটা জায়গায় যে আমাদের রিইনফোর্সমেন্ট গুলাকে জোড়া দিচ্ছে। তো এই জোড়া দেওয়াটাকে আমরা জেনারেলি স্প্লাইসিং বলি। তো এই যে যেই জায়গাগুলোতে স্প্লাইসিং হচ্ছে, সেই জায়গাগুলোতে এই টাই রিইনফোর্সমেন্টটা বেশি করে দিতে হয় জেনারেলি। তো যাতে করে এখানে যে শেয়ার ট্রান্সফার বা এই রিইনফোর্সমেন্টটাও টেনশনে থাকবে, নিচের রিইনফোর্সমেন্টটাও টেনশনে থাকবে। এই যে দুইটার মধ্যে যে ট্রান্সফার হওয়ার ব্যাপারটা, যে লোড একটা থেকে আরেকটা যাবে, এই জায়গায় তোমার এনাফ টাই রিইনফোর্সমেন্ট দিতে হয় যাতে করে কোনো ধরনের স্লিপ না হয় এই দুইটা রিইনফোর্সমেন্টের মধ্যে। তো এটা এখানে বলছে যে ট্রি স্ট্যান্ড স্প্লাইসড বার অ্যান্ড হেন্স প্রিভেন্ট দেয়ার স্লিপ। ঠিক আছে? তো এগুলো হচ্ছিল তাদের কারণ, যে কেন আমরা এই ধরনের বারগুলা বা টাইবারগুলা প্রোভাইড করি। এখন এই যে টাইবার আমরা প্রোভাইড করব, এই প্রোভাইড করার জন্য এসিআই কোড আমাদেরকে কিছু গাইডলাইন দিয়ে দিল, যে লং রিইনফোর্সমেন্ট শ্যাল বি ল্যাটারালি সাপোর্টেড ইউজিং টাই অর হুক। তো এটা হলো জেনারেল। এখন এই যে কত নাম্বার বার আমরা ইউজ করব, সেটার জন্য একটা গাইডলাইন দিয়েছিল। সেটা হলো যে নাম্বার 3 আমরা ইউজ করব যদি আমাদের মেইন রিইনফোর্সমেন্টটা তোমার হচ্ছে হলো নাম্বার 10 অথবা স্মলার হয়। তার মানে একটা কলামে যে মেইন রিইনফোর্সমেন্ট আছে, এই মেইন রিইনফোর্সমেন্ট কত তার উপর ডিপেন্ড করবে যে তুমি কত নাম্বার আসলে টাইবার প্রোভাইড করবা। যদি এইটা নাম্বার 10 অর স্মলার হয়,
তাহলে বলতেছে যে অ্যাটলিস্ট এটা নাম্বার 3 ইউজ করতে হবে। আর আরেকটা জিনিস বলা আছে যে নাম্বার 4 ইউজ করতে হবে যদি তোমার 11 নাম্বার থেকে শুরু করে তার চেয়ে বেশি ডায়ামিটার তুমি লং রিইনফোর্সমেন্ট ইউজ করো অথবা বান্ডেল বার ইউজ করো সেই ক্ষেত্রে। তো এটা যদি হচ্ছে হলো নাম্বার 11 আর লার্জ হয় সেই ক্ষেত্রে আমাকে বলছে যে এটা নাম্বার 4 অ্যাটলিস্ট ইউজ করার জন্য। জাস্ট এগুলো সিম্পল গাইডলাইন। আর এই যে এখানে সেন্টার থেকে সেন্টার ডিস্টেন্স এইটা কত হবে, এটা বলতেছে যে 16 ডিবি, 48 ডিবি, আর হচ্ছে হলো তোমার কলামের যেটা মিনিমাম ডাইমেনশন বা স্মলেস্ট ডাইমেনশন সেইটার থেকে সবচেয়ে যেটা ছোট হয় এই তিনটার থেকে সেটা আমাদের ইউজ করতে হবে। তো 16 ডিবিটা কি, 16 ডিবিটা হচ্ছে হলো মেইন রিইনফোর্সমেন্ট যেটা আছে মেইন রিইনফোর্সমেন্টের বার ডায়া, আর এই ডিবিটা হচ্ছে হলো টাই রিইনফোর্সমেন্টের বার ডায়া 48 ডিবি। আর সি মিনিমাম হচ্ছে হলো যে কলাম যদি আমার ধরো C1 C2 হয় দুই সাইড, যেটা কম সেটাই হচ্ছে আমার সি মিনিমাম। তো এই কন্ডিশনগুলো মেনটেন করতে হবে। আচ্ছা, তারপরে ধরো এটা স্কিপ করো, এটা আমি বলতেছি একটু পরে। তারপরে বলতেছে যে ডিফর্মড ওয়্যার অর ওয়েল্ডেড ওয়্যার রিইনফোর্সমেন্ট শুড বি ইউজড, ঠিক আছে, অ্যাজ এ টাই বার। আর একটা জিনিস বলছে যে স্পাইরাল যদি আমরা ইউজ করতে হয় স্পাইরাল বার, সেই ক্ষেত্রে আমাদের অ্যাটলিস্ট 3 নাম্বার বার ইউজ করতে হবে, যেটাকে 3/8 ইঞ্চ বলতেছে। আচ্ছা, এইখানে এই জিনিসটা হচ্ছিল তোমাদের মেইনলি একটু বুঝতে হবে, সেটা হচ্ছিল যে rectilinear tie shall be arranged so that every corner and alternate long reinforcement should have a lateral support, ঠিক আছে। তো এটা তোমাদের আমি ব্যাখ্যা করতেছি, এটা এখান থেকে তোমরা শুধু জাস্ট পড়ে বুঝবা না। তো এখানে যেটা আছে দেখো যে আমাদের বলা হচ্ছে যে যদি এই যে ক্লিয়ার স্পেসিং গুলো আছে টাই রিইনফোর্সমেন্টের ক্লিয়ার স্পেসিং এই জিনিসটা 6 ইঞ্চির থেকে ছোট হয়, সেই ক্ষেত্রে আমরা এই রিইনফোর্সমেন্টটা তোমার হচ্ছিল টাই করা আছে, এইটা টাই করা নাই, তার মানে এটাকে সাথে এরকম কোনো টাই দেওয়া হয়নি, ঠিক আছে। তো এটা আমরা বলতেছি হচ্ছিল অল্টারনেটিভলি টাইট, ঠিক আছে। তার মানে আমরা একটা বারকে টাই করব, তারপর এটাকে ছেড়ে দিতে পারবো, তারপর এটাকে আবার টাই করতে হবে, এইভাবে করতে হবে। আর যদি দেখা যায় যে 6 ইঞ্চির চেয়ে বড় হয় স্পেসিংটা কোনো কারণে, তাহলে সবগুলা বারই দেখো টাই করতে হচ্ছিল, তার মানে হচ্ছিল অল টাইট, তার মানে সব বারগুলাকে হচ্ছিল টাই করতে হবে। এটাও দেখো স্পেসিং 6 ইঞ্চির চেয়ে বড়, সেই ক্ষেত্রে সবগুলাকে আমার টাই করে ফেলতে হচ্ছে, এটাও টাই করা, এটাও টাই করা, এটাও টাই করা, ঠিক আছে। আচ্ছা, তো এটার ক্ষেত্রেও দেখো যে সবই হচ্ছিল টাই করা আছে, ঠিক আছে। তো এটা তুমি যখন এটাকে ডিজাইন করবা, ডিজাইন করার সময় তোমাকে ওইভাবে চিন্তা করতে হবে যে এই স্পেসিংটা যাতে 6 এর চেয়ে কম থাকে, যদি 6 এর চেয়ে কম হয় তুমি এরকম অল্টারনেটলি ট্রাই করতে পারবা। আর যদি মনে করো যে না স্পেসিং হচ্ছিল 6 এর চেয়ে বড়, সেই ক্ষেত্রে আমরা সবগুলা বারকে হচ্ছে টাই করতে হবে। এগুলো জাস্ট কিছু গাইডলাইন দেওয়া আছে। তো বিম ডিজাইনের সাথে আমাদের কলাম ডিজাইনের একটা পার্থক্য হচ্ছিল যে বিম ডিজাইনে আমরা শেয়ারের জন্য সরাসরি স্পেসিংটাকে ডিজাইন করতে হয় যে স্পেসিং কত হবে শেয়ার ফোর্স ক্যালকুলেট করে, কিন্তু কলামের ক্ষেত্রে আমরা এখানে সরাসরি এসিআই এর গাইডলাইনটা ইউজ করলেই হয়ে যাবে, ঠিক আছে। এই পর্যন্ত কি বুঝছো সবাই? আচ্ছা, এখান থেকে তোমাদের যেগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে হলো এই কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে হবে যখন তোমরা ডিজাইন করবা, আর বাকি জিনিসগুলো তো জাস্ট নর্মাল কথাবার্তা। তো এই তিনটা জিনিস যখন ম্যাথ করবা তখনও কাজে লাগবে। তো আমাদের আজকে যেটা ফাইনালি আমি জাস্ট আর দুইটা স্লাইড আছে, দুইটা স্লাইড শেষ করব, সেটা হলো যে
এক্সিয়াল লোডের আন্ডারে যদি একটা আরসি কলাম চিন্তা করো, সেটার আসলে বিহেভিয়ারটা কিরকম হয় এবং সেটার ডিজাইন ক্যাপাসিটি আমরা কিভাবে বের করি। তো এটা হচ্ছে হলো একটা এক্সিয়াল লোডেড কলাম, যেটা তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। তো এই ধরনের কলামগুলা ইন জেনারেলি যখন এক্সিয়ালি লোড দেওয়া হয় তখন দুই টাইপের ফেলিওর হতে পারে। এক হচ্ছে হলো তার মধ্যে সরাসরি কনক্রিট ক্রাশ করতে পারে, যেটা আমরা শর্ট কলামের ক্ষেত্রে দেখলাম যে কনক্রিট ক্রাশিং হয়। আর যখন এই কনক্রিটটা খুলে পড়ে যায় তখন ফাইনালি দেখা যায় যে এরকম রিইনফোর্সমেন্ট বাকেল করে যেতে পারে। ঠিক আছে, তো এরকম রিইনফোর্সমেন্ট বাকেল করে যেতে পারে। এটা হলো তার মেইন ফেলিওর মেকানিজম। তো দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা বুঝতে পারতেছো যে ক্রাশিং আগে হবে, তারপর হচ্ছিল বাকলিং হবে। তার মানে আমরা যখন তার ক্যাপাসিটিটা চিন্তা করব, ক্যাপাসিটি আসলে কনক্রিট ক্রাশিং হবে। ঠিক আছে, তো এখানে জাস্ট একটা সিম্পল ভিডিও আছে, এটা একটু দেখো যে তোমাদের কি কি টাইপের হয়। যেমন এটা হচ্ছিল টপের অংশটা, যেখানে সরি এটা বটমটা ছিল, এটার নিচের অংশটা। আর যে জায়গাটা হচ্ছিল টপ, এটা দেখো যে পুরোপুরি একদম টেস্টের পরে এটা হচ্ছে হলো পুরোপুরি খুলে পড়ে গেছে এই অংশটা। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি আমার মাস্টার্স এর কাজ ছিল। তো এই যে টোটাল জিনিসটা দেখলা, এখানে হচ্ছে কনক্রিট ক্রাশিং, যেটা এই জিনিসটাই মেইনলি ফোকাস করে যখন ফেল করে যায়, যখন পিক স্ট্রেংথ আসে। তো এটার উপর বেস করেই বেসিক্যালি আমাদের নর্মাল যে বিহেভিয়ার, এটার উপর বেস করে এসিআই কোড আমাদেরকে কিভাবে এখন ক্যালকুলেট করতে বলে সেটা দেখি। যে এসিআই কোড খুব সিম্পল ভাবে বলে যে আমাদের ডিজাইন স্ট্রেংথ দ্যাটস ইন ফাই ইনটু নমিনাল স্ট্রেংথ, যেটা সেটা হবে 0.85 এফসি প্রাইম, দ্যাটস ইন কনক্রিট স্ট্রেংথ ইনটু কনক্রিটের এরিয়া। আর প্লাস হচ্ছিল এফ ওয়াই ইন্টু এএস। আমার যদি এরকম একটা রেক্টেঙ্গুলার সেকশন থাকে, এটার ক্ষেত্রে আমরা টোটাল যে এরিয়াটা আছে এটাকে আমরা জেনারেলি এ জি বলি। তো এখানে এ সি যেটা হবে সেটা এ জি মাইনাস হচ্ছিল এ স্টিল হবে। তো স্টিলের এরিয়া ইন্টু হচ্ছিল এফ ওয়াই, আর এসি ইন্টু হচ্ছিল 0.85 এফসি। এটা হচ্ছিল কনক্রিটের যে স্ট্রেংথ আছে 85% কাউন্ট করা হয়। তো এটাই হচ্ছিল মূলত তাদের কন্ডিশন, যে কিভাবে আমরা বের করব। এখন বের করার ক্ষেত্রে আমাদেরকে দুইটা জিনিস আসলে এটার সাথে ফ্যাক্টর অ্যাড করতে হবে। একটা হচ্ছিল যে স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর। এটা মোটামুটি আমরা সবাই জানি যে স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর এসিআই কোড সবসময় দেয়। তো এই যে স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর, এটা বিমের ক্ষেত্রে কত ছিল মনে আছে? 5। কারণ মনে নাই? 0.9 ছিল বিমের ক্ষেত্রে। আর যখন আমরা এখানে টাইট কলামের জন্য চিন্তা করলাম, এই ফাইটা হচ্ছিল 0.65। আবার যখন স্পাইরাল কলাম করলাম, এই ফাইটা হচ্ছে হলো 0.75। তাহলে আরো কম, তাই তো? তার মানে এখানে আসলে আনসার্টেনিটি বেশি, বা তার কিছু একটা কারণ আছে যে এটা 0.9 ছিল, এটা হলো 0.65 বা 75 ধরতেছে। এটার কারণ হচ্ছে হলো এই উপরের ছবিটা একটু দেখো, যে এইখানে ফুল বিল্ডিংটা, এই যে বিম টিম সবই ঠিক আছে, শুধু কলাম টাইপের কিছু একটা অংশ আসলে ভেঙে গেছিল বা কলাপস করে গেছে, যার কারণে টোটাল বিল্ডিংটাই আসলে ড্যামেজ হয়ে গেছে। কিন্তু সেই ক্ষেত্রে যদি একটা বিম শুধু ফেল করতো, হয়তো বা এই ফ্রেমটা শুধু সমস্যা করতো, এই ফ্রেমটা ভেঙে যেত বা কিছু হতো, ফুল বিল্ডিং এ তেমন একটা ইম্প্যাক্ট আসতো না। তার মানে একটা বিল্ডিং স্ট্রাকচার যদি চিন্তা করো, এটার বিমের থেকে কলামের ইম্পর্টেন্স অনেক বেশি। আমরা এমন ভাবে ডিজাইন করব যাতে কলাম ফেল না করে, বিম ফেল করলেও কলাম যাতে ফেল না করে, আমরা সেইভাবে চিন্তা করব। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকেই তোমার কলামের যেহেতু ইম্পর্টেন্সটা বেশি, আমরা জেনারেলি এটার সেফটি ফ্যাক্টরটা একটু বেশি ধরি, যে রিডাকশন ফ্যাক্টর অনেক কমায় ধরছি 0.65। তার মানে 65% অফ ক্যাপাসিটি আমরা কাউন্ট করতেছি, যেখানে বিমের 90% ক্যাপাসিটি কাউন্ট করতেছি। তো এটার জন্যই হচ্ছে হলো তোমার এই 5 ফ্যাক্টর গুলো একটু চেঞ্জড।
এটার ক্ষেত্রে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে হলো 0.8 মাল্টিপ্লাই করা আছে অথবা 0.85 মাল্টিপ্লাই করা আছে কলামের ক্ষেত্রে। তো ওই যে আমরা বলছিলাম যে একটা অ্যাক্সিডেন্টাল এক্সেন্ট্রিসিটি সবসময় আসতেই পারে, যেটা আমরা আসলে ক্যালকুলেশনে চিন্তা করতেছি না, আমরা চিন্তা করতেছি যে একটা এক্সিয়াল ক্যাপাসিটি তার। ওই অ্যাক্সিডেন্টাল ক্যাপাসিটির যে প্রবলেমটা, সেটার জন্য এসিআই কোড আমাদেরকে বলতেছে যে আমাদের যা ক্যাপাসিটি আসে তার 80% আমরা কাউন্ট করব প্র্যাকটিক্যাল কেসের জন্য, যাতে এক্সেন্ট্রিসিটি আসলেও আমরা সেফ সাইডে থাকি। এবং একইভাবে যদি স্পাইরাল কলাম হয়, স্পাইরাল কলামের ক্ষেত্রে 85%। তো যদি এক্সিয়ালি লোডেড কলাম হয়, এই দুইটা হচ্ছে না আমাদের ডিজাইন যে স্ট্রেংথের গাইডলাইন, আমরা কিভাবে ডিজাইন স্ট্রেংথটা বের করব। ঠিক আছে, তো এটা আমরা ইউজ করে নেক্সট দিন হচ্ছে হলো একটা প্রবলেম দেখব যে কলাম কিভাবে ডিজাইন করব এক্সিয়ালের জন্য। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস মোটামুটি এই পর্যন্তই। সবাই কি অ্যাটেন্ডেন্স দিতে পারছো?